আপনি না মানে তুমি এই তুমি ডাক্তার দিবাকর দত্তের মেয়ে মেঘনা না? যাক, চিনতে পেরেছেন তাহলে। সেই কবে আমাদের শেষ দেখা। এতদিন ধরে আমি শহরেই ছিলাম, আজই বাবার মৃত্যু সংবাদ শুনে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি মেঘনা, প্লিজ আমায় কয়েকদিন সময় দাও। ডাক্তার বাবুর খুনিকে আমি অ্যারেস্ট করবই করব। চারিদিকে পুলিশের যা নাটক দেখছি তাতে তো মনেই হয় না আপনারা একটা মাঝিকে অ্যারেস্ট করতে পারবেন। ওকে, ওয়েট করা ছাড়া তো কোনো উপায়ও নেই। চলি, আবার আসবো। আর যদি সুবিচার না পাই তাহলে 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 কি করবেন? আমায় ঘেরাও করবেন, মিডিয়াকে ডাকবেন, তাই তো? আরে করো করো করো, এছাড়া তোমাদের কি করার আছে? দেখো মেঘনা, ওই এয়ার কন্ডিশন ঘরে বসে কিংবা মঞ্চে দাঁড়িয়ে না নেতাদের মতো ভাষণ দেওয়া অনেক সহজ, বাট আমাদের মতো পুলিশদের মাঠে নেমে কাজ করাটা অনেক অনেক কঠিন। আসলে আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চোরটা আজও ধরা পড়েনি। স্যার! আসলে পুলিশের একা দায়ী নয় মেঘনা, সমান দায়ী, সমান দায়ী দেশের জনতা। কারণ তারা এই পুলিশকে বিশ্বাস করা তো দূরের কথা, সামান্য সহযোগিতা শুধুও করে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার আদর্শ সততা কর্তব্যকে কোনোদিনও ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেবেন না। আজ আমি বড় একা অসহায়। এই মেঘনার জীবনে ওই বাবাই ছিলেন একমাত্র সম্বল। ছোটবেলায় মাকে হারিয়ে লেখাপড়ার জন্য শহরে মামার বাড়িতে মানুষ। তাই তো মাঝে মাঝে আমার বড় ভয় হয়। কেন, কিসের ভয়? এই পুরুষ শাসিত সমাজে যেভাবে দিনের পর দিন নারী সমাজকে ধর্ষিত হতে হচ্ছে, অতীতের কামদুনি থেকে শুরু করে বর্তমানে তিলোত্তমা শহর কলকাতাতে একটা নরখাদক পশু মিলে মহিলা একটা তিলোত্তমাকে আঁচড়ে কামড়ে ধর্ষণ করে তাকে 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 মেরে দিল। এরপর প্রমাণ লোকেদের জন্য 24 ঘন্টা যেতে না যেতেই পুলিশ তার দেহটাকে পুড়িয়ে দেয়। সেখানে 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 আমি একা লড়াই করি। ঠিক কতক্ষণ টিকে থাকতে পারবো আমি সত্যি জানি না স্যার। এই জীবন রঙ্গমঞ্চে মেঘটাকে যেন তার নিজের চরিত্র থেকে বেরিয়ে বেরিয়ে অন্য কোনো চরিত্র অভিনয় করতে না না। কি বলে গেল মেঘনা? নিজের চরিত্র থেকে বেরিয়ে অন্য কোনো চরিত্র অভিনয় করো, এ কথার অর্থ? ও এবার আমি যে পাগল হয়ে যাবো, পাগল। পরনে পরনে আমার আইনের পোশাক, বাইরে সে আমার হাত দুটো বাঁধা, ইচ্ছে থাকলেও কিচ্ছু করার উপায় নেই। আমার হাতে যদি শাসন ক্ষমতা থাকতো না, তাহলে এই সমাজের সবকটা সমাজ বিরোধীকে ধরে পেঁদিয়ে ঠান্ডা করে দিতাম। তা যদি পারেন তাহলে আমরা এই বস্তির মানুষগুলো আপনাকে দেবতার আসনে বসিয়ে পুজো করবো স্যার, পুজো। মন্দিরে দেবতাকে ছেড়ে একটা মানুষকে দেবতা বানাতে চলে এলে। কে ভাই তুমি? সুজন, সুজন বাবু। আজকাল তো বাউল গান কেউ শোনে না। একটা কারখানাতে কাজ করতাম, কারখানার মালিকের অন্যায় প্রস্তাবে রাজি হয়নি বলে আমার কারখানার কাজটাই কেড়ে নিল স্যার। আর জানেন স্যার, একমাত্র মেয়েটাকে নিয়ে যে বস্তিতে থাকতাম, সেই বস্তি থেকে আমাদের তাড়িয়ে দিতে চাইছে। কে তোমাদের তাড়াতে চাইছে? ওই ভণ্ডমাতৃ সাধক প্রশান্ত পাল। প্রশান্ত পাল প্রশান্ত পাল অনেক দূরে গিয়ে গেছে। শুধু তাই নয় স্যার, শুধু তাই নয়, 7 দিনের মধ্যে বস্তি ছেড়ে চলে না গেলে বস্তিতে আগুন জ্বালিয়ে দেবে। আগুন জ্বালিয়ে দেবে? এটা কি মগের মল্লুক পেয়েছে? কি হচ্ছে না? কি হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি আমার জন্মভূমি এবং পলাশী গ্রামে? একদিন কি সুন্দর ছিল আমার জন্মভূমি এবং পলাশী গ্রাম। কল কল করে বয়ে যেত সুবর্ণ রেখা নদীর জল। সেই জলের বুকে ভেসে বেড়াতো পদ্ম, শাপলা, শালুকের দল। হ্যাঁ স্যার, আমিও দেখেছি নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছগুলির প্রশান্তির ছায়া পড়তো নদীর স্নিগ্ধ জলে। নদীর ওপার থেকে ভেসে আসতো আজানের ধ্বনি, আল্লাহ আর নদীর এপারে চলতো হরিনাম সংকীর্তন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর ছোট ছোট ছেলে মেয়েরা তারা সবাই সুর করে পড়তো কিশোর। আর এউতিরা সন্ধ্যা হলে তুলসী তলে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজাতো। দত্তদের রাত চালাই চলতো যাত্রা গানের মহড়া। কি অনাবিল আনন্দ ছিল আমাদের এই গ্রামে। অথচ এখন এখন একদল স্বার্থান্বেষী সাথে বললে যা চালিয়ে আমাদের এই সমাজ ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চায়। আর একদল গদি দখলের লড়াইয়ে হাতে তুলেছে হিংসা ছুরি। প্রতিবাদ করতে গেলে রক্ত দিয়ে লেখা হবে তোমার জীবনের ধারাপাত। তবে তবে আমার বিশ্বাস সুজন ভাই, তুমি দেখে নিও এই অরাজকতা শেষ একদিন হবেই হবে। গাছের শুকনো পাতা ঝরে গিয়ে যখন জন্ম নেয় কচি সবুজ নতুন পাতা, ঠিক তেমনি একদিন ওই মিথ্যার মেঘ কেটে গিয়ে সত্যের সুযোগ এসে উঠতে দিতে এই গায়ের মুখে আবারও
ফিরে আসবে অনাবিল শান্তির সকাল। সেই অনাবিল শান্তির সকালের আশায় তো বুক বেঁধে বসে আছি স্যার। কিন্তু কবে কবে আসবে সেই অনাবিল শান্তির সকাল? কবে ফিরবে আমাদের জীবনে সেই চুকের দিন? কবে কবে থামবে আমাদের সবার জীবনে এই অশান্তির ঝড়? ঝড় পৃথিবী আমার পৃথিবী ইতিহাস পৃথিবী আমার পৃথিবী আমার পৃথিবী আমার। মাস্টার মশাই, মাস্টার মশাই! আরে অবিনাশ, এই অবিনাশ, এই তুই মাস্টার হয়ে গেছিস? না মানে আপনি, না মানে তুমি আমাকে চেনো? আরে তুই আমাকে চিনতে পারলি না? এই আনন্দ মুখার্জিকে মনে আছে তো? আনন্দ মুখার্জি? তারপরে যিনি এই বনপলাশী গ্রামের পোস্টমাস্টার ছিলেন? হ্যাঁ, আমি সেই আনন্দ মুখার্জি ছিল, আবির মুখার্জি। আবির, তুই পুলিশ অফিসার হয়ে গেছিস? তোকে দেখে আমি চিনতেই পারিনি। নাচনারি কথা রে, নাচনারি কথা। কতগুলো বছর পার হয়ে গেল। আমি যখন গায়ের স্কুলে ক্লাস 8-এ পড়তাম, বাবা তখন চাকরির সুযোগ আমাকে নিয়ে চলে গেছিল কলকাতা। কিন্তু বিশ্বাস করো অবিনাশ, একটা দিনের জন্য গ্রামের মানুষের কথা, তোদের কথা আমি ভুলিনি রে, ভুলতে পারিনি। গ্রামের ছেলে গ্রামে ফিরে এসেছে, তার উপরে পুলিশ অফিসার হয়েছে। আনন্দে গর্বে আমার বুকটা ভরে উঠেছে আবির। আর হ্যাঁ, ওই সুজনকে বলেছিলাম থানায় গিয়ে রিপোর্ট লেখা। বাঁচান স্যার, বাঁচান! ওই শয়তান প্রশান্ত মানের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ওদের ঠেক থেকে শুরু করে জুয়ার আড্ডা, কোনো কিছু বাদ নেই। এমনকি ওই শয়তানটার ভয়ে এই গ্রামের মা বোনেরা পথে বেরোতে পর্যন্ত ভয় পাচ্ছে। হ্যাঁ আবির, ওই সাধুতার মুখোশে এই প্রশান্ত পাল হচ্ছে একটা ক্রিমিনাল। কিছুদিন আগে ওই দিবাকর ডাক্তারের খুনের ঘটনা নিশ্চয়ই শুনেছো? হ্যাঁ, কিছুক্ষণ আগে ডাক্তারবাবুর মেয়ে মেঘনা থানায় এসেছিল বাবার খুনিকে জানতে। আমি এর প্রশ্নে কোনো উত্তর দিতে পারিনি। আমার কিন্তু ওই প্রশান্ত পালের উপর সন্দেহ হয় স্যার। এমন সন্দেহের কারণ কি সুজন? কারণ কিছুদিন আগে একটা ব্ল্যাক ক্যাম্পে ওই প্রশান্ত পালের সঙ্গে দিবাকর ডাক্তারের তুমুল অশান্তি হয়। হয়তো সেই কারণে। কি ভাবছো আবির? ভাবনার পথগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে অবিনাশ, সব এলোমেলো হয়ে যাচ্ছে। অবিনাশ, এই পোশাকটা পরে অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক কিছু করার ইচ্ছেও ছিল আমার। কিন্তু বর্তমানে ইন্ডিয়ান পিনাল কোড আর কন্ট্যাক্ট সার্ভিস বলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের কাজ করতে হয়। অথচ একজন অপরাধীর কোনো নিয়ম মানা দায় নেই। কিন্তু সেই অপরাধীর পিছনে ধাওয়া করতে হয় আইন মেনে, আইনের বই হাতে নিয়ে। তাহলে কি আপনি ন্যায় বিচার পাবো না স্যার? তাহলে কি আমরা হেরে যাবো আবির? আবির, একটা কথা মাথায় রাখিস, তোর গায়ে খাকি পোশাকটা হলো ন্যায় আর শান্তির প্রতীক। নেই কখনো অন্যের কাছে, আর সত্য কখনো মিথ্যার কাছে মাথা নত করেনি স্যার, আর আজও করবে না। উত্তর দে আবির, বলুন স্যার, বলুন। উত্তর দে, উত্তর দিন স্যার, উত্তর উত্তর দে। দিন। না, পরনে আমার আইনের পোশাক। আর আইনের পূজারীরা কখনো বেআইনি কালোবাজারদের কাছে মাথা নত করেনি, আর আজও করবে না। আমি প্রতিজ্ঞা করছি, আমার একদিন রক্ত থাকতে এই সমাজটাকে আমি জয়জয়ন্ত করবই করব। সাবাস আবির, সাবাস। এবার বাকিদের ধ্বংস হবেই। মাস্টার মশাই, বসতি আবার উঠবে ভরে, আকাশ আলো উঠবে ভরে, ইতিহাস হবে পৃথিবী